প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আরমান হোসাইন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের সাবেক সদস্য। আরও রয়েছেন সাবেক ছাত্রদল নেতা, এখন বিএনপির নেতা জনাব মুশাররফ আহমেদ ঠাকুর। আপনাদের দুজনকেই স্বাগত। আরমান হোসাইন, আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার রাতে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনি নিশ্চয়ই আরও জানেন যে গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের এই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় এবং এই কমিশনের সহসভাপতি করা হয় প্রফেসর আলী রিয়াজকে, যিনি এই জুলাই সনদ তৈরির ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন। এবং 15ই আগস্ট ছিল ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন দেয়ার, কিন্তু সেটি হয়নি। এই নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে বেশ কিছু মৌলিক সিদ্ধান্তের ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট এবং জুলাই সনদের আইনি ভিত্তি কী হবে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম দ্বিধা ও বিভক্তি তৈরি হয়। এখন জাতীয় ঐকমত্যের কমিশনের মেয়াদ বাড়ানো হলো, এই সময়ের মধ্যে কি আর সমাধান হবে? প্রথমত মৌলিক সংস্কারের যে প্রস্তাবগুলো ছিল সেখানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে এই দেশের সামনের অগ্রগামী হওয়া এবং আমাদের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে একটি বিশাল একটি সুযোগ এসেছে এই দেশকে পরিবর্তনের, সে পরিবর্তনকে প্রায়োরিটি দিয়ে একমত হবে এই সংস্কার প্রস্তাবগুলোর সাথে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি বিএনপি উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ ভোটের মাধ্যমে যে আসন ব্যবস্থার কথা সেখানে ডিসেন্ট দিয়েছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন, প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য যে একটি সম্মিলিত বাছাই কমিটি তৈরি করা হবে এবং তাদের মধ্যে কিভাবে ঐকমত্যের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে নির্বাচন করা হবে, সেসব পয়েন্টগুলোতে ডিসেন্ট দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন এইটা নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা, সেটা হচ্ছে যে আপনি যদি সনদে সাইন করেন এবং সনদে সাইন করার পরে যদি আপনি নির্বাচিত হয়ে সরকারে আসেন, আপনি ওই জুলাই সনদের ভিত্তিতে ওই পার্টিকুলার সংস্কার প্রস্তাবকে বাস্তবায়ন করতে বাধ্য নন। তো এইটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কমিশনে আমাদের যে দীর্ঘ আলোচনা, আমাদের বিভিন্ন মতামত, ভিন্ন মত, এবং আমরা যেটা প্রকাশ করেছি এটা দেশের স্বার্থে করেছি। তো দেশের স্বার্থ অনুযায়ী আপনার এই যে নোট অফ ডিসেন্ট দেওয়া বা মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকার, প্রধান উপদেষ্টা নির্বাচন, তারপরে সাংবিধানিক যে প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগ করার যে বিষয়গুলো, এগুলোতে বিএনপির যে নোট অফ ডিসেন্ট অথবা যে দ্বিমত, এটা আমি মনে করি যে খুবই দুঃখজনক প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে যেটা তৈরি হচ্ছে যে আমরা জুলাই সনদ যে তৈরি হবে তার আইনি ভিত্তির ব্যাপারে খুবই সচেতন এবং আমরা এটা দেখেছি একটা সময় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জেন্টলম্যানস এগ্রিমেন্ট যেটা ছিল সেটা সে রাজনৈতিক দলগুলোই মেনটেন করেনি। 91 সালে 3টি রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা এগ্রিমেন্ট ছিল তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, তারপরে আপনার আরও অন্যান্য বিষয়ে যে এগ্রিমেন্টটা ছিল, আমরা পরে দেখেছি 96 ফেব্রুয়ারিতে আপনার বিএনপি যখন একতরফা ইলেকশনের দিকে এগিয়ে গেল তত্ত্বাবধায়ক সরকারের দিকে না গিয়ে, তখনই সেটা কিন্তু ভঙ্গ করা হয়েছে। তো এখন আপনার মুখের এগ্রিমেন্টের উপর ভিত্তি করে জুলাই সনদের মতো একটি গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট বা গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের যে ধারণা, সেটাকে আপনি ভিত্তি দিতে পারেন না। সেক্ষেত্রে আমরা এটা বলছি যে জুলাই সনদের যে প্রস্তাবগুলো, সংবিধানের বর্তমানে 11টি যে অনুচ্ছেদ, 11টি অনুচ্ছেদের বেশিরভাগ জায়গাকে রিফর্ম করবে, বেশিরভাগ জায়গায় পরিবর্তন নিয়ে আসবে। সেই জায়গায় আমরা বলছি যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রপারভাবে দেওয়ার জন্য আপনি নেক্সট যে পার্লামেন্ট ইলেকশনটা হবে তাকে প্রথমত গণপরিষদ আকারে ফাংশন করতে পারে, এটা পরবর্তীতে পার্লামেন্ট আকারেই কাজ করতে পারে। এবং এটার ইনস্ট্যান্স আমরা জিয়াউর রহমানের শাসনামলেই দেখেছি। দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীতে জিয়াউর রহমানের 78 সালে ইলেকশনে প্রথমে তিনি বলেছিলেন যে এটা জাতীয় পরিষদটি আপনার গণপরিষদ আকারে কাজ করবে, সংবিধানের যে পরিবর্তনগুলো দরকার, মুজিববাদী সংবিধানের যে পরিবর্তনগুলো দরকার তা বাস্তবায়ন করার পরে এরপরে এটা পার্লামেন্ট আকারে ফাংশন করবে। তো সেই কনসেপ্টটা কিন্তু জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এবং আমরা এটাই চাচ্ছি যে নেক্সট পার্লামেন্টের যে ইলেকশনটা হবে তারা প্রথমত গণপরিষদ আকারে কাজ করবেন। জুলাই সনদের যে প্রস্তাবগুলো, জুলাই সনদের যে রিফরমেশন প্রপোজালসগুলো, সেটাকে তারা সংবিধানকে রিড্রাফট করার মাধ্যমে সংবিধানে সন্নিবেশিত করবেন। এরপরে তারা সেটা সম্পন্ন হয়ে গেলে পার্লামেন্ট আকারে তারা ফাংশন করতে পারবে। আপনি তো এই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অনেকবার গিয়েছেন আপনার দলের পক্ষ থেকে, সেখানে সংকটটা আসলে কি মনে হয়েছিল আপনার এই ঐকমত্য না পৌঁছার পেছনে?
ভালো ভালো বড় বড় বিষয় আমরা ঐকমত্যে আসতে পেরেছি। প্রধান বিচারপতির নিয়োগ, ৭০ অনুচ্ছেদে সংশোধনী, তারপরে নির্বাচন কমিশনার নিয়োগ করার ক্ষেত্রে যে সম্মিলিত বাছাই কমিটির ব্যাপারে যে আমাদের প্রপোজাল ছিল, সেই বিষয়গুলোতে আমরা একমত হতে পেরেছি। কিন্তু আপনার যে বেসিক্যালি যদি আমি বিএনপির কথা বলি, তারা কিন্তু তাদের ৩১ দফার একটি গুরুত্বপূর্ণ দফা হচ্ছে তারা উচ্চকক্ষ চায়। হ্যাঁ, কিন্তু যখন তাদের উচ্চকক্ষে আমরা পিআর এর কথাটা বলি, তখন তারা উচ্চকক্ষের কনসেপ্ট থেকে পিছিয়ে আসছেন। এখন আমরা এটা বারবারই বলেছি যে আপনি উচ্চকক্ষ যখন চাচ্ছেন, আপনার নিম্নকক্ষের সেম ফরমেশনে যদি আপনি উচ্চকক্ষ ফর্ম করেন, সেক্ষেত্রে আপনার অর্থের অপচয় ছাড়া আর কিছুই না, রেপ্লিকা এবং একটা বোঝা, আমি মনে করি এই সংসদ আকারে একটা বোঝা হয়ে থাকবে। তো এই যে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আপনি নিরপেক্ষ নিয়োগের ব্যাপারে আপনি দ্বিমত পোষণ করলেন, উচ্চকক্ষে বিআর এর ব্যাপারে আপনি দ্বিমত পোষণ করলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বাছাই করার ক্ষেত্রে যে ফাইনালাইজেশনটা ছিল, বিএনপি সেখানে বাধা প্রদান করলো। এটা আমি মনে করি রাজনৈতিক সদিচ্ছার অভাব। এখানে আরেকটা বড় প্রশ্ন এসছে, সেটি হলো যে এই জাতীয় ঐকমত্য কমিশনের যে মৌলিক সংস্কার, আমাদের সংবিধান সংশোধনের ব্যাপার রয়েছে। এখন পুরনো সংবিধান রেখে এই মৌলিক পরিবর্তনগুলি যদি শুধু জুলাই চার্টারে আসে, তাহলে সেটা একটা আইনি একটা প্রবলেম তৈরি হতে পারে। কেউ যদি হাইকোর্টে যায়, সেটা বাতিল হয়ে যেতে পারে। এটার ইনস্ট্যান্স কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি। কোটা সংস্কারের যে আলাপটা ছিল, কোটার যে হচ্ছে 56% কোটাকে যখন পুনর্বহাল করা হলো, আওয়ামী লীগ সেখানে যুক্তিটা কি দিয়েছিল? আওয়ামী লীগ বলেছে যে এটা হাইকোর্টের বিষয়, এটা কোর্ট নিজের মতো করে ডিল করছে, এখানে আমরা ইন্টারফেয়ার করব না। এখন আদালতের কাঁধে বন্দুক রেখে নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করাই দেশের পুরানো কালচার, পুরানো রাজনৈতিক সংস্কৃতি। এই জুলাই সনদকে আপনি যদি প্রপার আইনে ভিত্তি না দিয়ে যান, সেক্ষেত্রে যে কোনো সময় পরবর্তী পার্লামেন্ট আদালতের উপর কাঁধে বন্দুক রেখে তার নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা করতেই পারে। এবং অর্ডিন্যান্স আকারেও যদি আপনি এটাকে তৈরি করে যান, এই অর্ডিন্যান্সটা কি সংবিধানের সাথে সাংঘর্ষিক না? জুলাই সনদটা যে নীতিগুলো ধারণ করছে, জুলাই সনদ যে পরিবর্তনগুলোর কথা বলছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু সংবিধানের সংশোধন এবং বর্তমান সংবিধানের সাথে পারস্পরিকভাবে বিরোধী। তো এই বিরোধী যে জিনিসগুলো আপনি ইনক্লুড করছেন এই সনদের মধ্যে, এটাকে এই সংবিধানের কোষ্টি পাথরে যদি আপনি চেক করেন, তাহলে তো এটা বাতিল হয়ে যাবে। তো এই জন্যই আমরা সবচেয়ে সেফেস্ট যেটা অপশন, সবচেয়ে পারফেক্ট যেটা অপশন, সেটা হচ্ছে সংবিধানকে রিড্রাফট করা। এবং আপনার এটা রিড্রাফট করার প্রসেসটা কিন্তু খুব কমপ্লিকেটেড না। আপনি তো নির্বাচন করার মাধ্যমে আপনার জনপ্রতিনিধি আসবেন, 300 জন জনপ্রতিনিধি আসবেন, তাদেরকে যদি আপনি 5 থেকে 6 মাসের জন্য গণপরিষদ আকারে ফাংশন করান, এতে বিশেষ কোনো কমপ্লিকেশনস বা জটিলতা নেই। তারা এই সনদটাকেই তো সংবিধানে নিয়ে আসবেন, এটাকে বিউটিফিকেশন করবেন, রিড্রাফট করবেন, একটি নতুন সংবিধান আসবে। তখন আর ওই মুজিববাদী 72-এর সংবিধানের কোষ্টি পাথরে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা নতুন বাংলাদেশের জন্য আমাদের যে পদক্ষেপ, সেগুলো আর বাধাগ্রস্ত হবে না, আর আদালতকেও কেউ মিসইউজ করতে পারবে না। এই সুযোগটা আমাদের হাতে আছে। এবং এনসিপি ওই জিনিসটা চিন্তা করেই নতুন সংবিধানের কথা বলছে। মোশাররফ আহমদ ঠাকুর, আমরা শুরুতে দেখলাম যে বিএনপি অনেক বিষয়ে খুব দ্বিমত পোষণ করলো, পরে আলোচনার এগুলো, এবং তারা অনেক বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। কিন্তু এরপরও নোট অফ ডিসেন্টের প্রশ্ন রয়েছে এবং আইনি ভিত্তিটা কি হবে সেটা নিয়ে বিতর্কটা রয়েছে। এবং আপনি জানেন যে নোট অফ ডিসেন্টের ব্যাপারে একটা সংকট তো রয়েছে, যেটা আরমান হোসেন বলছিলেন যে নোট অফ ডিসেন্ট বিএনপি কোনো একটা বিষয় দিয়ে রাখলো, তার কিন্তু বাধ্যবাধকতা নাই পরবর্তী সংসদে এটাকে বাস্তবায়ন করার জন্য, কারণ সে আগে না করেছে। আর আইনি ভিত্তিটার কি হবে, এটা একটা বড় মৌলিক প্রশ্ন এসছে, কি বলবেন? 3 জুটের রূপরেখা নিয়ে আমার ভাইয়ের খুব সুন্দর একটা কথা বলে দিলেন, যাহা সত্য নাই। এরশাদের সময় 3 জুটের রূপরেখা ড্রাফটে মুজাহিদুল ইসলাম সেলিম যে ড্রাফট করেন, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা ছিল। কিন্তু এটা যখন ড্রাফটটা ফাইনাল হলো 7 দল 5 দল 8 দল মিলে, তখন ড্রাফটের মূল 3টা কথা দাঁড়ালো। একটা কথা দাঁড়ালো, পতিত স্বৈরাচারের কাউকে আমরা এই জোটভুক্ত দলগুলি গ্রহণ করব না, 1। 2 নম্বর হলো আমরা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেব না। 3 নম্বর কথাটা ছিল আমাদের মধ্যে কোনো সমস্যায় আমরা উপনীত হলে আমরা এগুলি আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করব। এই হলো 3টা কথা। 3 জুটের রূপরেখায় কোথাও ওই তত্ত্বাবধায়ক সরকারের কথা ছিল না, কারণ বিএনপি 91 সালে যে একাদশ এবং দ্বাদশ সংশোধনী করে, একাদশ এবং দ্বাদশ সংশোধনী হয় 91 সালে। আমরা 91 সালের একাদশ দ্বাদশ সংশোধনীর মধ্যে একটা হলো পার্লামেন্টারি ফর্মে ফিরে আসা, সে শেখ মুজিবের প্রবর্তিত রাষ্ট্রপতি শাসিত সরকারকে বাদ দেওয়া এবং পার্লামেন্টারি ফর্মে ফেরত আসা। আরেকটা হলো শাহাবুদ্দিনের ফেরত যাবেন দ্বাদশ সংশোধনী। তো এইখানে তো যদি 3 জুটের রূপরেখায় থাকতো, তাহলে তো এটা আসতো এইটা একাদশ সংশোধনী আসতো তত্ত্বাবধায়ক সরকার, তাহলে দাবি তো করতো না। তো 3 জুটের রূপরেখায় থাকছে কেউ, 3 জুটের রূপরেখায় প্রথম তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের সাথে আসছে জাতীয় পার্টি। আপনি বলেন তো, তাহলে জুলাই চার্টারের কি হবে? জুলাই সনদ সঠিক যা হওয়ার একবার বাস্তবোচিত
যা হবে তাই হবে। এর আইনি ভিত্তি কি? আইনি ভিত্তি হচ্ছে নেক্সট পার্লামেন্টের উপর আপনি রাখবেন, বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। বাংলাদেশের পার্লামেন্ট যাদেরকে নির্বাচিত করবে এরা বাংলাদেশের মানুষের অধিকার এনশিওর করে। আমি একটা কথা বলি, সেটি হলো যে কোনো কারণেই হোক আপনি রেগে যায় না। বাস্তবতা হলো এদেশের মানুষ রাজনীতিবিদদের উপর আস্থাটা রাখতে পারে। গত 15 বছরে জামাত এবং বিএনপি হেন নির্যাতন নাই যে এই ফ্যাসিস্ট সরকার দ্বারা তারা হয়নি। হেন নির্যাতনে ফাঁসি থেকে শুরু। কিন্তু এরপরও আপনি লক্ষ্য করেছেন যে গত 15 বছরে জনগণ এই দলের সাথে নামেনি। এটা হলো বাস্তবতা। আপনি যত যুক্তি দেন না কেন, শেষ পর্যন্ত এই তরুণরা আস্থা নিয়েছে, কারণ তারা পলিটিক্যাল লুক ছিল না। রাজনৈতিক দলগুলো দেশ চালাবে এটাও যেমন স্বাভাবিক, আবার রাজনৈতিক দলগুলো পজিটিভ কিছু করবে এই আস্থাটা মানুষের নেই, নষ্ট হয়ে গেছে কোনো না কোনো কারণে। এই কারণেই জুলাই সনদটা একটা আইনি ভিত্তি চাচ্ছে সবাই, যে জুলাই একটা আইনি ভিত্তি হোক, যেটা মানে মানতে বাধ্য হবে রাজনৈতিক দলগুলো, যেই ক্ষমতায় আসুক না কেন। এখন এই আইনি ভিত্তিটা কি হবে সেটা আমরা জানতে চাচ্ছি। রাষ্ট্র এবং সরকার বলে যে আমি যখন ক্ষমতাসীন হই, আমি যখন জনগণের ম্যান্ডেট নিয়ে বসি, আমি আমার যদি 2/3 মেজরিটি থাকে, আগে যাহা করে যাক না কেন আমি তাহাই পাল্টাইতে পারি। এইটাই মূল কথা। ব্রিটেনের পার্লামেন্ট সম্বন্ধে বলা হয়, ব্রিটেনের পার্লামেন্টের এত ক্ষমতা, শুধুমাত্র পুরুষকে মহিলাকে পুরুষ ছাড়া সকল কিছুই সে করতে পারে। কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট কি করে? প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন বিএনপি নেতা মোশাররফ আহমদ ঠাকুর, রয়েছেন আরমান হুসাইন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক। আরমান হুসাইন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, মানে আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম খুব কড়া একটি বক্তব্য দিয়েছেন। উনি এত কড়া বলেন না, আপনাদের অনেক নেতারা বলেন, কিন্তু উনি সাধারণত বলেন না। উনি বলেছেন যে গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। যে মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচারা ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসাবে গড়ে তুলব, সেই জুলাই সনদে আমরা 1 বিন্দু ছাড় দেব না। মঙ্গলবার জাতীয় যুবশক্তি আয়োজিত সম্মেলনে তিনি এই কথাগুলো বলেছেন। উনি স্পষ্ট বলেছেন যে ঘোষণাপত্রে ছাড় দিয়েছেন আপনারা, কিন্তু জুলাই সনদে আপনারা ছাড় দেবেন না। আমার প্রশ্ন হলো যে ছাড় না দিলে কি হবে? জুলাই সনদে আমরা যে ছাড় দিব না এবং কেন ছাড় দিব না তার যৌক্তিকতা বা তার কিছু রেফারেন্স ঠাকুর ভাইয়ের কথাই চলে আসছে। ঠাকুর ভাই একটা কথা বললেন যে হচ্ছে পার্লামেন্ট হচ্ছে জনগণের প্রতিনিধি, সার্বভৌম। পূর্বে যাই ঘটুক, যে সিদ্ধান্তই আসুক, পার্লামেন্ট সেটা মানতে না পারে, নাও মানতে পারে, সেখানে সে ফুল অথরিটি হোল্ড করে। এখন দেখেন ঠাকুর ভাই যে কথাটা বললেন আর সালাউদ্দিন ভাই যে কথাটা বারবার বলেন যে হচ্ছে এত কর্মযজ্ঞ করে এত লক্ষ মানুষ যেটা দেখলো, আমরা বসে সিদ্ধান্তগুলো নিলাম, এই বিশ্বাসটুকু কি আপনারা আমাদের করতে পারেন না যে পার্লামেন্টে গিয়ে আমরা এটা বাস্তবায়ন করব? তো দুইজনের কথা কিন্তু খুবই কনফ্লিক্টিং। আমি অ্যাপারেন্টলি দেখি সাউদ্দিন ভাই আমাদের বলতেছেন যে হচ্ছে পার্লামেন্টে ওনারা গিয়ে জেন্টেলম্যানস এগ্রিমেন্ট আকারে ওনারা এটা বাস্তবায়ন করবেন, এটা ওনার প্রতিজ্ঞাবদ্ধ। আবার হয়তো ওনাদের দলেরই নেতা বলেন যে হচ্ছে পার্লামেন্ট সার্বভৌম, সে যে কোনো কিছু মানতে বাধ্য হতেও পারে, নাও হতে পারে, সে নাও মানতে পারে। তো এই জায়গাটাই হচ্ছে সন্দেহ, এবং সন্দেহটা আমরা যথাযথভাবেই করি যে আপনার প্রিভিয়াস আপনার এগ্রিমেন্ট যেভাবে ভঙ্গ করা হয়েছে, জুলাই সনদকে আপনি যে কোনো দুর্বল আইনি ভিত্তি দিয়ে অথবা আইনি ভিত্তি না দিয়ে আপনি পার্লামেন্টের উপর ছেড়ে দিবেন, এই জায়গায় ছাড় আমরা 1%ও দিব না। ঘোষণাপত্রে আমরা ছাড় দিয়েছি, ঘোষণাপত্রে ছাড় দিয়েছি এই জায়গায় যে ঘোষণাপত্রটা অনেকটা হয়ে গিয়েছে হচ্ছে বিএনপির দলীয় বয়ান।
বিএনপি রাজনৈতিকভাবে ভবিষ্যতে কি বয়ান দিবে। বিএনপি 7ই নভেম্বরের যে ঘটনা ছিল, যেটাকে তারা সিপাহী জনতার বিপ্লব বলে, কিন্তু আমরা সেখানে বিপ্লবের কোনো এলিমেন্ট দেখি না। আমি যেটা মনে করি হচ্ছে বঙ্গভবন এবং সেনানিবাসে কয়েকজন সেনা কর্মকর্তা কর্তৃক একটা ক্ষমতার বদলের প্রেক্ষাপট, সেটাকে রাজনৈতিকভাবে ঐতিহাসিকভাবে দলিলে সন্নিবেশিত করা হয়েছে। এখানে আমাদের অবজেকশন ছিল, কিন্তু দলীয় এবং রাজনৈতিক স্বার্থে, দেশের ঐক্যের স্বার্থে আমরা সেই জায়গায় জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছি। আপনার জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে যে যে দেশের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অবকাঠামো যে সমস্যা, সেই সমস্যার কারণ হচ্ছে আওয়ামী লীগের দুঃশাসন। আওয়ামী লীগের দুঃশাসনকে কম বেশি দায়ী করা হয়েছে। এখানে কি বিএনপি 91 থেকে 96 শাসনামল আর 1 থেকে 6 যে 10 বছর শাসনামল, তা কি দায়ী নয়? সেখানে কি দুর্নীতি হয় নাই? সেখানে কি দেশে অরাজকতা রাজ করে নাই? আমরা তো দুর্নীতির সূচকে ওই সময় বেশ ভালো ভালো চ্যাম্পিয়ন হয়েছি, বড় বড় পজিশন হোল্ড করেছে ওই সময়। তো তাকে কিন্তু ওই জায়গায় দায়মুক্তি দেওয়া হয়েছে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে ঘোষণাপত্রে। সে জায়গায় কিন্তু আমরা অবজেক্ট করি নাই। কিন্তু সনদের জায়গায় আপনি যতটুকু ঐকমত্যে আসছেন, ঐকমত্য কমিশন আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিছু কিছু সংস্কার প্রস্তাব আপনি আলোচনাই করেন নাই। আপনি এতটাই এখানে মানে অপারগতা জানিয়েছেন যে দুদক এবং পিএসসি সংক্রান্ত যখন আমরা আলোচনা করছিলাম ঐকমত্য কমিশনে, বিএনপি তা আলোচনায় অংশগ্রহণ করে নাই, কারণ তারা মনে করে যে এটা কোনোভাবে তারা এটাতে রাজি হবে না। এইটুকু তারা ঔদ্ধত্য দেখিয়েছে ঐকমত্য কমিশনে। তো সেক্ষেত্রে আপনাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। ঐতিহাসিকভাবে আপনার জুলাই ঘোষণাপত্রের শেষ পারে আপনি যদি দেখেন, বলা হচ্ছে ঘোষণাপত্রকে পরবর্তী সংসদ নির্বাচিত হয়ে সংবিধানে সন্নিবেশিত করবে তফসিলে। আমরা তো এখানে এখন এগ্রি করি নাই যে সংবিধান কিভাবে পরিবর্তন হবে। আমরা তো এখানে এগ্রি করি না জুলাই সনদ কিভাবে সংবিধানে আসবে। তো ঘোষণাপত্র একবারই এই কথা কিভাবে বলে? এটা তো বিএনপির রাজনৈতিক যে ফিউচার অভিপ্রায়, সেই অভিপ্রায়কে হচ্ছে ঘোষণাপত্র ধারণ করছে। সেই জায়গায় এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল যদি বলি, তাদের জায়গা থেকে সর্বোচ্চ ছাড় দিয়েছে। এটা আটকে রাখতে পারতো, কিন্তু সে জায়গা থেকে কিন্তু তারা সেটাকে আটকে রাখে নাই। কিন্তু সনদের বিষয়ে আপনি বলবেন আপনার পার্লামেন্টকে বিশ্বাস করতে, আমি পার্লামেন্টকে বিশ্বাস করি না। কারণ আপনাদের এক এক দলের নেতা একরকম কথা বলেন। আপনার যখন সংবিধানের একটা মেজর চেঞ্জ পার্সেন্টেজ আপনার পরিবর্তন হয়ে যাচ্ছে, সেখানে সংবিধান রিড্রাফট করতে সমস্যা কোথায়? সংবিধানের মূলনীতি পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা পরিবর্তন হয়ে যাচ্ছে, বিচার বিভাগের ফরমেশন পরিবর্তন হচ্ছে, আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পরিবর্তন আসছে। তো সেক্ষেত্রে যদি নতুনভাবে সংবিধানটা ড্রাফট করা হয়, সেক্ষেত্রে তার আমার পার্লামেন্টকে বিশ্বাস অবিশ্বাস করার প্রশ্ন আসে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উঠছে, সেটা হলো যে নাহিদ ইসলাম যে অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, সেই অনুষ্ঠানে আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক, উনিও কিন্তু খুব কড়াভাবে বক্তব্য রেখেছেন। সম্ভবত আপনারা কি এই জুলাই সনদের ব্যাপারে কঠোর অবস্থান নেবেন, এই দৃষ্টিভঙ্গি থেকেই কি উনি কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না? দেখেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না, এটা একদম প্লেন এন্ড সিম্পল ওয়েতে বলার উপায় নাই। এখানে মেইন অবজেকশনটা কইছিল এই লাইনের পরে উনি যে কথাটা বলেছেন যে হচ্ছে আপনি সংস্কার যদি বাস্তবায়ন না করেন, আপনি যদি কাঙ্ক্ষিত পরিবর্তন না নিয়ে আসেন, তাহলে এটা হচ্ছে শহীদের রক্তের সাথে বেইমানি হবে। তাহলে আমার সেক্ষেত্রে আমার শহীদের ভাই, আমার শহীদকে আপনি রিটার্ন করেন। ফেব্রুয়ারিতে নির্বাচন কোনো সমস্যা না, ফেব্রুয়ারিতে নির্বাচন করেন। কিন্তু আপনার ঐকমত্য কমিশনের আজকে যে মেয়াদটা বাড়ালো, এটা কেন বাড়ালো? এটা হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেটা নির্ধারণ করার জন্য বাড়ানো হয়েছে। এবং জুলাই সনদের আইনি ভিত্তি এটা নির্ধারণ করাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন। এবং এই সনদে আমি সাইন না করলে আপনি নির্বাচন কিভাবে করবেন? জুলাই সনদ যদি বাস্তবায়নে যদি কোনো পদ্ধতি না তৈরি করা যায়, আইনি ভিত্তি যদি না দেয়া যায়, সেক্ষেত্রে যদি দলগুলো যদি একমত না হয়, নির্বাচন হওয়ার তো সুযোগ নাই। নির্বাচন কিসের ভিত্তিতে হবে, কিসের এগ্রিমেন্টে হবে? এখন সরকারের যে জায়গাটা যেটা হয়েছে, আমরা সরকারের কাছে এক্সপেক্ট করেছিলাম যে আপনি জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতিটা নির্ধারণ করেন, তারপর আপনি ফেব্রুয়ারিতে না জানুয়ারিতে ইলেকশন দিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু সংস্কারের যে একটা দৃশ্যমান অগ্রগতি, সেটা আপনি বাস্তবায়ন না করে আপনি শুধু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছেন, সেটা তো অবশ্যই শহীদের রক্তের সাথে বেইমানি বলবো আমরা। মোশাররফ মোহাম্মদ ঠাকুর, রাজনীতিতে চাপ দেওয়ার একটা সিস্টেম থাকে এবং সম্ভবত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে না, এটা চাপেরই একটা অংশ। এবং রাজনৈতিক দলেরা এমন কথাবার্তা বলে যেটা আসলে বাগাড়ম্বর শোনালেও আসলে চাপ তৈরি করা। আরমান হোসেনের বক্তব্য যেটা বোঝা গেল, সেটা হলো যে নাহিদ ইসলামের বক্তব্য এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের মূল কথাটা হলো যে যদি সনদটা আইনের ভিত্তি না পায়, তাহলে তারা সিগনেচার করবে না, স্পষ্ট বলে দিয়েছে। এবং সেই সিগনেচার না করলে নির্বাচনটা হওয়া কঠিন হবে, এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি। আপনি কি বলবেন? সিগনেচার না করে সেটা বাংলাদেশের জনগণ কি বুঝে না? বাংলাদেশের জনগণ কি বুঝে না? 2024 সালের আগস্টে বাংলাদেশের জনগণ যেখানে ছিল, এই জায়গায় কি আছে? এই জায়গায় কি আছে? জনগণ বদলে গেছে। 25 আগস্টে 1 বছর কি এই জায়গায় আছে? না না, জনগণ কি তাদের আপনি মনে করেন দলের সাপোর্ট কি বাড়ছে? আপনি জনগণ আসলে ওই জায়গায় নাই, ওই জায়গায় আপনি নিশ্চয়ই লাস্ট একটা জরিপ দেখেছেন, হ্যাঁ আসলে নাই।
হ্যাঁ। আপনি লাস্ট একটা জরিপ দেখেছেন, বিএনপির গত অক্টোবর একটা জরিপে ছিল 16%, আমি সেটা 12% নেমে আসছে। আমি আসলে জনগণ নাই, ইউ আর রাইট। আমি 2000 এনসিপির যে জনপ্রিয়তা ছিল, হ্যাঁ এনসিপির উপর যে নির্ভর করেছিল হ্যাঁ, মানুষ, হ্যাঁ সেটা এখন নাই, ইউ আর রাইট। হ্যাঁ, তো এই জন্য আমি একটু বলছি সবারই কিন্তু যে সবারটাই হ্যাঁ, মানে হ্যাঁ, সবারই জনমত তৈরি হয়েছে। বিএনপির লোকেরা যখন অন্যের চাঁদাবাজি দুর্নীতি নিয়ে কথা বলে, তখন কথাটা কেমন শোনায় না? বিএনপির লোকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসলে একে এক্সপেল করে, এবং বিএনপির লোকজন জনগণকে বলে যে আমি নির্বাচন করতে চাই, তোমার কাছে আসতে চাই, আর অন্যরা চাঁদাবাজি করে শোকস করে এবং বলে যে আমি ভোটের জন্য জনগণের কাছে যাব না। এটা কই This is বলছে? the বলেন difference. তো, ভোটের জন্য যাব না কোন দল বলছে? ওই তো আপনি নির্বাচন হতে দিব না, নির্বাচন হবে না মানে কি? নির্বাচন হতে হবে না, নির্বাচন না হলে এইগুলো হচ্ছে নগদ লাভ। মানে তারা নির্বাচনটা, আপনি বলতেছেন ক্ষমতায় থাকার জন্য তারা নির্বাচন করতে এক্স্যাক্টলি চাচ্ছে। তাহলে জুলাইয়ের যে, আপনি কি মনে করেন এটা রিজিম চেঞ্জ 5 আগস্ট? কোথায় 5 আগস্ট? না, আমি মনে করি যে টোটালি এটা একটা গণ অভ্যুত্থান, জনবিস্ফোরণ। এটা 15-16 বছর ধরেই ক্ষোভের বারুদ জমতেছিল, একসময় একটা স্পার্ক হয়েছে, স্পার্কের অপেক্ষা করছিল, স্পার্কটা সঠিকভাবে হচ্ছে, এটা ব্লাস্ট করেছে। আচ্ছা মোশাররফ ভাই, একটু বলি আপনাকে, একদম সোজাসুজি বলি। ধরুন এনসিপি এই জুলাই সনদে সিগনেচার করলো না, মানে জুলাই সনদটা ঠিক মতো হলো না, তখন আসলে কি হতে পারে? সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ যদি মনে করে যে না এনসিপি ছাড়া বাংলাদেশে, জনগণ মনে করবে কেমন? একটা পদ্ধতি লাগবে তো, এটা পদ্ধতি তো আছে না? আছে। একটা ভোট দিলেন আছে। ভাই, আপনারা কি মনে করেন? একটা পদ্ধতি লাগবে তো। আমি আপনাকে বলি, ভোটের মাঠের লোকজন আর রাজনীতির মাঠের লোকজন এক না। যেমন গণ অভ্যুত্থানের লোকজন আর শুধুমাত্র রাজনৈতিক কর্মী, দলের নেতা কর্মী, সমর্থকদের সমাবেশ এক না। আমি জানতে চাচ্ছি যে যদি নির্বাচনটা এনসিপি সিগনেচার না করার কারণে সংকট তৈরি হয়, এটা উত্তরণের পথটা কি হতে পারে? আমি বলি বাংলাদেশে বহু কিছুই হচ্ছে, কারোর জন্য এই পৃথিবী আটকে থাকে না। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আরমান হুসাইন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক, রয়েছেন মোশাররফ আহমদ ঠাকুর, বিএনপি নেতা। আরমান হুসাইন, চাঁদাবাজি অনেক সংকটের মধ্যে একটি বড় সংকট হয়ে আমাদের জাতীয় জীবনে দেখা দিয়েছে। চাঁদাবাজির অভিযোগ উঠায় দলীয় পদ হারিয়েছেন পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা। এই আফরোজা সীমা শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদেরও সভাপতি। এর আগে গত শুক্রবার তার বিরুদ্ধে একজন গণমাধ্যম কর্মীকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের জন্য পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পদ সহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। এদিকে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের এক নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আপনার দল এবং অভিযুক্ত নিজামুদ্দিন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী। এটা একটা লাস্ট উদাহরণ, আগের আরো অনেক উদাহরণ রয়েছে। এই যে চাঁদাবাজি, যেটা সাধারণ মানুষ খুবই বিরক্ত, এবং আপনি জানেন যে অলরেডি 92% মানুষ এই চাঁদাবাজির বিপক্ষে মনোভাব পোষণ করছে, একটা জরিপ হয়েছে। এটা কেন হচ্ছে বলুন তো? প্রথমত আমাদের রাজনৈতিক যে সংকট বা রাজনৈতিক কালচারের একটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমাদের স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা নেই রাজনীতির।
আপনার রাজনৈতিক দল কিভাবে চলবে, রাজনৈতিক দল কিভাবে ফাংশন করবে, সেন্ট্রাল থেকে একদম ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে, সেটার যে একটা স্বচ্ছ ফাইন্যান্সিয়াল ব্যবস্থাপনা, সেটা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে এক্সিস্ট করে না। তো সেক্ষেত্রেই এনসিপি প্রথম একটা কনসেপ্ট নিয়ে আসছে পাবলিক ফান্ডিং। অর্থাৎ আমরা ওয়েবসাইট খুলেছি, আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য নাম্বার শেয়ার করেছি যে আপনার জনগণের টাকা আমরা রাজনীতি করব, জনগণের অর্থে আমাদের রাজনীতি হবে। তো সেই কনসেপ্টটা এনসিপি নিয়ে আসছে। তো এইটা একটা বড় সমস্যা যে আমাদের স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা না থাকার কারণে আমাদের তৃণমূল বলেন বা সেন্ট্রালি বলেন, যে সমস্যাটা হয় তারা ওই চাঁদাবাজি, জমি দখলদারি, অন্যর হুমকি, থ্রেট এর মাধ্যমে তারা তাদের ওই রাজনৈতিক অর্থায়নটাকে তারা পরিচালনা করেন। তো এই ক্ষেত্রে আপনি যে এই অভিযোগ নিয়ে আসছেন, আমার যে ফার্স্ট অভিযোগ আমার দলের প্রতি, যে চট্টগ্রামের যুগ্ম সমন্বয়কারী তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা আমাদের যে সেন্ট্রাল কমিটির বাইরে, আপনি জানেন আমরা জেলা সমন্বয় কমিটি করেছি, উপজেলা সমন্বয় কমিটি করেছি, বর্তমানে রংপুরে আমাদের ইউনিয়ন কমিটিও আছে। আপনার দিস ইজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট এনসিপির অ্যাগেনস্টে, দিস ইজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট যেখানে আপনার চাঁদাবাজির অভিযোগ এসেছে এবং সাথে সাথে বহিষ্কার করেছি আমরা, সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করিনি। কিন্তু আপনি অন্যান্য যে উদাহরণ নিয়ে আসলেন, বিএনপির এই গত এক বছরে অলমোস্ট আমার মনে হয় 4 থেকে 5 হাজারের বেশি নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছেন, এবং তার সবচেয়ে বড় কারণ হচ্ছে চাঁদাবাজি, দলীয় বিশৃঙ্খলা এবং আরও অন্যান্য অপরাধে জড়িত থাকার কারণে। তো আসলে বহিষ্কার করার যে কালচারটা, বহিষ্কার করার পর আমরা আবার দেখেছি কি, যাকে সকালে বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য বহিষ্কার, সে বিকালে ওই উপজেলা বিএনপির প্রোগ্রামে হচ্ছেন সভাপতি হিসেবে আসন ধারণ করছেন এবং বক্তব্যও রাখছেন। তো এই যে বহিষ্কার করার পরে আবার আপনি তাকে বহিষ্কার করলেন, ঠিকই আবার তাকে রিহ্যাবিলিটেট করে নিয়ে আসছেন, তাকে ঠিকই আবার দলে টেনে নিয়ে আসছেন। এই জায়গাটা কিন্তু আসলে বহিষ্কার জিনিসটা এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো আপনাদের ব্যাপারে। সেটা হলো আপনারা তরুণ এবং এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে। আমরা শুরুতে বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখেনি, কিন্তু আপনাদের উপর আস্থা রেখেছে। কিন্তু আপনাদের এই যে স্খলন ঘটে, সেটা সংখ্যায় যতই কমও হোক না কেন, মানুষ হতাশ হয়, এটা কেন ঘটছে? আমি এনসিপি রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে এসেছি। আমাদের দলের হচ্ছে 28শে ফেব্রুয়ারিতে আমাদের আত্মপ্রকাশের পরে যে কয়েকটা শৃঙ্খলাজনিত কারণ আমাদের অভিযোগ আসছে, সেগুলো প্রত্যেকটাকে আমরা উইথ ডিউ কেয়ার এবং উইথ প্রপার অ্যাটেনশন আমরা সেগুলোকে ডিল করেছি। আপনার যেমন ধরেন হচ্ছে আমাদের একটা অভিযোগ ছিল, আমি যেহেতু এনসিপি শৃঙ্খলা কমিটির একজন সদস্য, তো আমরা সে যে যত বড় নেতা হোক, যে পদে হোল্ড করুক, সে যদি নৈতিক স্থলনের শিকার হন, সেটা আর্থিক হোক, চারিত্রিক হোক, তাকে কখনো এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার মানসিকতা এনসিপির নেই। এবং এনসিপি আসলে কোনো রাজনৈতিক নেতাদের যে একটা প্রভু আকারে তৈরি করা হয়, প্রভু আকার তাদেরকে মান্য করা হয়, এনসিপি এইভাবে পরিচালনা করে। আমরা লাস্ট দেখলাম যে 5 জনের বিরুদ্ধে আমরা 5 জনকে শোকজ করেছি। ইভেন আমার রাজনৈতিক পরিষদের সদস্য, আমার পার্টির আহ্বায়ক যদি কোনো ভুল স্টেপ নেন, আমি সেটাকে জাস্টিফাই করব না। আমার জায়গা থেকে আমাদের কথা হচ্ছে দল নেতৃত্ব চেয়ে আদর্শ বড়, এবং সেই আদর্শকে ধারণ করে আমরা রাজনীতিটা করব। এখন চাঁদাবাজির যে অভিযোগটা আমি একটু শেষ যদি বলি, আপনার দেখেন চাঁদাবাজির যে সমস্যাটা হচ্ছে কি, অনেক সময় আমরা চাঁদাবাজির অভিযোগ আসলে দলগুলোকে বলতে শুনি যে এটা দলীয় না, এটা ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু আপনার দলের পদবি হোল্ড করে, আপনার দলীয় পাওয়ার ব্যবহার করে যখন সে মানুষকে থ্রেট দিচ্ছে, মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছে, থ্রেট দিচ্ছে এবং হত্যাও করে ফেলতেছে অনেক সময় চাঁদা না পেলে, সেটা আপনার দলীয় পরিচয় ব্যবহার করে, আপনার দলীয় ক্ষমতার বলয়ে থেকে। সো অবশ্যই দল হিসেবে এই যে দায়িত্ব, এই যে রেসপন্সিবিলিটি আপনার আসবে, কারণ আপনি দল কেন্দ্রিকভাবে আপনার নেতাকর্মীদের আপনি সেভাবে পরিচর্যা করতে পারেন নাই, সেভাবে তাদেরকে এডুকেট করতে পারেন নাই, যার কারণে হচ্ছে এই কনসিকুয়েন্সটা আসছে আমি মনে করি। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার দলের বেশ কয়েকজন নেতা নানান ধরনের হুমকি দামকি দিচ্ছেন, এবং কেউ কেউ আওয়ামী লীগের হয়ে কথা বলছেন। তাদের যে কথাবার্তা একদম মনে হয় আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কথা বলছেন, ওপেনলি, কোনো গোপন কিছু রাখছে না তারা। এবং এতে বিএনপির ইমেজের ক্ষতি হচ্ছে, আপনারা স্বীকার করুন বা না করুন, সাধারণ মানুষের কাছে। আমরা সবশেষে একটা বিষয় বেরিয়ে আসলো, দেখলাম যে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শামসুল ইসলাম এবং নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক স্থানীয় সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার মুঠোফোনের কথাবার্তার এটা বেরিয়েছে, যদি ঘটনাটা 3 মাসের আগে এখন বেরিয়েছে। এবং সেই অডিওতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের উদ্দেশ্যে আব্দুল গফুর ভূঁইয়াকে বলতে শোনা যায় যে আপনাকে কে বসাইছে, আমি তার কলজা খুলে ফেলবো আর কি। হ্যাঁ, এই যে ধরনের কথাবার্তা, রাজনৈতিক সংকটটা হয়েছে কি কারণে এই কথাগুলো বেশি আসছে, সেটা হলো আপনাদের বেশ কয়েকজন নেতার কথাবার্তা আসলে আওয়ামী লীগের সুর, যেটা আওয়ামী লীগ অতীতে বলেছে। কিন্তু এদেশের সব মানুষ জানে বিএনপির যে ইমেজটা, একটা মধ্যপন্থী দল এবং এটা বলা থেকে একটা ভদ্রলোকদের দল, এটা কিন্তু বিএনপি সম্পর্কে দীর্ঘদিনের একটা
কমেন্ট এবং নিঃসন্দেহে এটা কমপ্লিমেন্ট দলের জন্য। দলের কিছু লোকজন যারা বলছে ব্যক্তিগতভাবে বলতে পারে, কিন্তু তাদের ব্যাপারে দল কিন্তু নীরব। কখনো কখনো এমনও অভিযোগ উঠেছে হয়তো কেউ না কেউ তাদেরকে উৎসাহিত করে। কি বলবেন? গফর ভুঁইয়ার যে বক্তব্যটা আপনি যেটা বললেন, আমি এটা অবশ্যই, আমি তো সাপোর্ট করবই না, আমার দলও এটা সাপোর্ট করবে না। এবং আমি জানি না ইতিমধ্যে গফর ভুঁইয়ার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে কিনা, কালকেই বেরিয়েছে, হলে, হয়তো আজকে কোনোটা এটা সিদ্ধান্ত হবে। তো প্রথম কথা হচ্ছে যে আমি আপনাকে বলি যে এই স্বৈরাচার ফ্যাসিস্টের যে কালচার, এটা কিন্তু সংক্রমিত হয়, এটা সংক্রমিত হয় অন্যদের মধ্যে। একজন আমাদের আলোচক বলছিলেন যে আওয়ামী নফসানিয়াত ঢুকে পড়ে। এক্স্যাক্টলি। এই যে দীর্ঘকাল আমরা স্বৈরাচারকে ডিল করছি, ফ্যাসিস্টকে ডিল করছি, তারা আমাদের সম্বন্ধে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে, এটা আমাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করেছে। এখন আমাদের মুখ দিয়েও তো এটা এইরকম বেরিয়ে আসে, অনেক ক্ষেত্রেই আসে। এই যে এটার থেকে আমার মনে হয় এটা সবাই ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে আমাদের যে দুজনের ব্যাপারে বেশি অভিযোগ উঠেছে পরিশুদ্ধ হওয়ার এদের সবার, এদের দুজনের ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ, এদের পরিশুদ্ধ হওয়ার একটা ব্যবস্থা তো থাকা উচিত। গেল 1 নম্বর। 2 নম্বর, আমি আপনাকে একটা ছোট্ট কথা মনে করি। আজকে আমার সকাল থেকে মনটা খুব খারাপ। সেটা হলো যে ভোলাগঞ্জের যে সাদা পাথর চুরির ক্ষেত্রে যে একটা মহা ঐক্য, 5ই আগস্টের পর থেকে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম বিবাদ, বিসংবাদ, মারামারি বা একজন আরেকজনকে মানে চড়াও হওয়ার যে মনোবৃত্তি, কোনো বিষয়ে একমত হচ্ছে না। কিন্তু সাদা পাথরের ব্যাপারে সবাই একমত। যখন আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তখন আপনারা নিজেদের অভিযোগটা সংশোধন না করে সবকিছু সরকারের উপরে দিয়ে দেন। এখানে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আর অন্যান্য রাজনৈতিক দলের সরকার একদম আলাদা। এই সরকার আপনারও, এই সরকার জামাতেরও, এনসিপিরও। আর একটা মজার ব্যাপার, আপনারা সবাই আধার সরকার। আমরা 17 বছর প্রায় একটা দুর্যোগের মধ্যে দিয়ে কাটাইছি। আর এই লোকগুলি যে অনেক লোকই আছে যারা বাড়িঘর বিক্রি করে রাজনীতি করেছে, বাড়িঘর বিক্রি করে মামলা চালাইছে, বাড়িঘর বিক্রি করে ধান খেতে গিয়ে থাকছে। তো এই লোকগুলিকে, তার মধ্যেও ধরুন প্রায় 4000 লোককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো আমরা এই লেগাসিটা, আমি মনে করি যে এটা সবাই চেষ্টা করছে, 1। আর 2 নম্বর, আওয়ামী লীগ একটা গ্রামীণ পর্যায়ে যে আমাদের একটা ঐক্য ছিল, মানুষের সামাজিক ঐক্য, সেটা এই প্রান্তিক পর্যায়ে দলীয় মার্কায় ইলেকশন হওয়ার কারণে এটা নষ্ট হয়েছে ভাই, সামাজিক ঐক্যটা। যার কারণে আজকে চাঁদাবাজি অনেক ক্ষেত্রেই আমরা দিতে পারি না, চেক করতে পারতেছে না। আরমান হোসাইন, চাঁদাবাজি কি কেবল আইন শৃঙ্খলা সমস্যা নাকি রাজনৈতিক সংস্কৃতির ব্যর্থতা? মিটফোর্টে যখন হচ্ছে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে হত্যা করা হলো, পাথর মেরে, তখন বিএনপি নেতাকর্মী অনেককেই বলতে শুনেছি যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি করছে, আইন শৃঙ্খলা বাহিনী কি করছে, তাদের এই ব্যর্থতা কেন? এখন ধরেন আপনার দলীয় যিনি মানে মিটফোর্টে মারা গেলেন, ব্যবসায়ী সোহাগ, এবং যে জড়িত মঈন যে ছিল, ও ব্যবসা করতো এবং স্থানীয় বিএনপির যুব দলের সাথে জড়িত ছিল। দুজনই কিন্তু আপনার দলে। মিটফোর্টের যে ভাঙ্গারি ব্যবসাটা, সে ব্যবসাটা দখলে নিছে একসাথে দুজনই, এবং পরবর্তীতে যখন ওই চাঁদাবাজি বা হচ্ছে ব্যবসায়িক যে দখল, সেটার সাথে মিলমেশ না হওয়াতে একজনকে হত্যা করে ফেলছে। তো এখন যে জায়গাটা দাঁড়ায় যে আপনার দলীয় পরিমণ্ডলে থেকে আপনার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে, আপনার দলের ব্যানার ব্যবহার করে যদি সে কেউ ক্ষমতার চর্চা করে, সেক্ষেত্রে কি আপনার রাজনৈতিক দায়টা নাই? 100% দায় আছে। আপনার এরকমও ঘটনা আছে, আপনার ওই তৃণমূল পর্যায়ে চাঁদাবাজির টাকায় আপনার ওই এলাকার বিএনপি সংসদ সদস্য চলছেন, বড় বড় নেতা চলছেন, এবং চাঁদার ভাগ তাদের কাছে বরাবর পৌঁছে যাচ্ছে। এবং এটাও হচ্ছে যে যখন এলাকার বা আইন শৃঙ্খলা বাহিনী যখন এই চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আসেন, তাদেরকে গ্রেফতার করেন, ওই বড় নেতার নির্দেশনায় থানা থেকে ওই আসামিকে ছুটিয়ে নেওয়া হয়, থানা থেকে তাদেরকে ছাড়িয়ে নেওয়া হয়, এবং ওসিকে হুমকি দেওয়া হয় যে দেখে নিব তোমাকে। এরকম ইনস্ট্যান্স আছে। আপনি কুমিল্লায় ঘটেছে, বিভিন্ন জায়গায় এরকম ঘটা ঘটেছে, আপনি আশা করি জানেন যে হ্যাঁ, থানা থেকে আসামিকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হত্যার আসামি, চাঁদাবাজির আসামি। পাটগ্রাম, নিউ মার্কেট থানায় ঘটেছে। তো দেখা গেল যে হচ্ছে যখন এই জায়গাটা ঘটনা ঘটছে, রাজনৈতিক দল বা রাজনৈতিক দলীয় বড় নেতার ইন্টারভেনশনে, তার পার্টিসিপেশনে যখন এটা হচ্ছে, তখন অবশ্যই এটা রাজনৈতিক দায় আসবে এবং রাজনৈতিক দায়ের ব্যাপার। কিন্তু সেই জায়গায় আপনার দলীয় জায়গা থেকে আপনার অ্যাকশনটা কি? স্রেফ বহিষ্কার করা এখানে ইনাফ কিনা, এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। মুশাররফ আহমদ ঠাকুর, স্থানীয় পর্যায়ের চাঁদাবাজির মাধ্যমে অর্থ সংগ্রহ কি আসলে কেন্দ্রীয় নেতাদের নীরব সমর্থন পায়? একটা প্রশ্ন। কারণ
আপনার জবাব, আমার প্রশ্নটা শেষ করার আগে আপনার জবাব দিলেন না, কিন্তু আমরা দেখছি যে অনেক নেতার কোনো বৈষয়িক বাহ্যিক কোনো ইনকাম সোর্স নাই, কিন্তু 5ই আগস্টের পর কিন্তু সব কিছু পাল্টে গেছে। তাহলে অর্থের উৎস কোথায়? আরেকটা জিনিস, সাধারণ মানুষের বিশ্বাস যে চাঁদাবাজি থেকে অর্জিত অর্থ অনেক সময় রাজনৈতিক তহবিলে যায়। আপনি কি এই যে আমাদের এই ক্যামেরার সামনে এটা বলতে পারবেন যে আপনার দলে এমন কিছু হয় না? যে চাঁদাবাজির সম্বন্ধে যে আমার যে বক্তব্যটা হচ্ছে, এটা হচ্ছে যে আগে চাঁদাবাজি এটা প্রতিরোধ হইতো একটা সামাজিক ঐক্যের কারণে, যে একটা সোশ্যাল ফ্যাব্রিক্স যেটা ছিল এটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে এটা নষ্ট হয়েছে। আগে জানতো অমুক দলটা অমুক দল সাপোর্ট করে, কিন্তু তাকে এটা দল করতো না, এবং এদের সবার কমান্ড মানতো, একটা সোশ্যাল কমান্ড ছিল। তো এই নতুন সমস্যা একটা তৈরি হলো, নিউ ফেনোমেনা। রাইট। আরেকটা হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনি একটা বহিষ্কারের চিঠি পড়লেন, এই মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদিকা যে চিঠিটা লিখছেন তিনি, আপনি চাঁদাবাজি, দখলবাজি, দেখেন এইগুলো প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্স, এক্সটর্শন ক্রিমিনাল অফেন্স, দখলবাজি ক্রিমিনাল অফেন্স। আমি যখন দল থেকে যখন বহিষ্কার করলো, ধরুন আমার কাউকে, এই ক্রিমিনাল অফেন্স লেখে, তো প্রত্যেকটা মামলার একটা প্রাইমা ফেসি থাকে, প্রাথমিক সত্যতা। প্রাথমিক সত্যতা পুলিশ কিন্তু পাইলো, প্রাথমিক সত্যতা কিন্তু সে পাইলো, তার দল সাক্ষী দিচ্ছে তার বিরুদ্ধে, যেহেতু আপনি এইগুলোর জড়িত, এই জন্য আপনি বহিষ্কার করা হলো। কিন্তু আমার কথাটা হলো যে পুলিশ যদি এই ক্ষেত্রে আমাদের দলের সহযোগিতাও চাইতো, যে তাকে আমরা গ্রেফতার করতে চাই। কারোর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসলে রাজনৈতিক দলগুলো যে কথাটা বলার চেষ্টা করে সেটা হলো তার ব্যক্তিগত অপরাধ। কিন্তু প্রশ্নটা হলো কি জানেন, সেটা হলো সে চাঁদাবাজিটা করছে কখন? দলীয় পদে থেকে। আপনি পরে বহিষ্কার করলেন, কি করলেন না করলেন, কিন্তু ইতিমধ্যে কিন্তু দলীয় পদটা হোল্ড করার কারণে সেটা দীর্ঘ সময় চাঁদাবাজিটা করেছে। তার দলের পদ না থাকলে সে চাঁদাবাজি করতে পারে না। আমার ওয়ার্ড কমিটিগুলি প্রায় 101 জনের, 71 সদস্যের ওয়ার্ড কমিটি, কত হাজার ওয়ার্ড, 4500 ইউনিয়ন হইলে 9টা করে লাখের উপরে ওয়ার্ড আছে। ওয়ার্ড কমিটির কোন একটা নেতা এই ঘটনা করছে, ওয়ার্ড কমিটির সদস্য, ওইটাও পত্রিকায় আসে দেখি। তো এখন আপনাকে বলি যে এইটা বহিষ্কার করি আমরা, এবং তার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশনটা আমরা পত্রিকায় দেই। আমি 91 সাল 92 সালের কথা বলি, দল থেকে যদি কেউকে বহিষ্কার করা হয়েছে, ও বহিষ্কার চিঠি পত্রিকায় ছাপার আগে পুলিশ গিয়ে দরজায় হাজির হয়েছে। এখন বহিষ্কার করলে পরে পুলিশের সামনে দিয়ে হাঁটে, কিছু কয় না। আরেকটা বিষয় আপনার কাছে লাস্ট প্রশ্নটা জানবো, সেটি হলো যে এই চাঁদাবাজিটা আসলে এমন একটা অবস্থা, মানুষ একটু আতঙ্কে পড়ে গেছে, কারোর ভরসা করতে পারছে না। আসলে দুঃখজনক হলো সত্য, কোনো দলের উপরে তেমন ভরসা করতে পারছে না। এটা হলো 5ই আগস্টের আমাদের একটা হতাশার চিত্র। আমার প্রশ্ন হলো যে চাঁদাবাজি রোধে দলগুলির মধ্যে একটা সর্বদলীয় নীতি চুক্তি করা কি সম্ভব? জাস্ট একটা উদাহরণ দেই, বিএনপির যুব দলের আপনার সম্মত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন, তার বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজির একদম ভিডিও ফুটেজ সহ প্রমাণ আছে। বিএনপি রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নিয়েছে বা সামনে কি নিবে? আপনি দেখবেন বিশিষ্ট সাংবাদিকরা হচ্ছে তার সময় টিভি দখল করার যে ভিডিও, 5ই আগস্টের পরে সময় টিভিতে তার দলবল নিয়ে যে সময় টিভি সে দখল করেছে, এবং তার বিরুদ্ধে এইটা ছাড়াও আরো নানা রকম অভিযোগ আছে নয়নের বিরুদ্ধে। বিএনপি কি কখনো পর্যন্ত তাকে একটা শোকজ দিয়েছে? দেয় নাই। 5ই আগস্টের পরে আমরা যে রাজনীতির কথা বলি, এনসিপির নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, সেখানে আমরা বলেছি যে প্রপার এবং ট্রান্সপারেন্ট ফাইন্যান্সিয়াল আপনার প্রসেসটা থাকবে, এবং সেক্ষেত্রে আপনার যেটা বললাম, যদি একটি সিম্পল ঘটনা হয় সেখানে আমরা ছাড় দিই না, যেদিনই অভিযোগ পেয়েছি সাথে সাথে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে বহিষ্কার করে দিয়েছি। কিন্তু এটা রাজনৈতিক দলের সদিচ্ছাও দরকার। আপনার রাজনৈতিক দল যদি ওই চাঁদাবাজদের তহবিলে চলার চেষ্টাই করে বা ইন্টেনশন যদি থাকে ওদের মাধ্যমে চলবো, আপনি পিছনে যত বহিষ্কারই করেন আলটিমেটলি এটাতে কোনো ভালো ফলাফল আসবে না। আমরা মনে করি যে 5ই আগস্টের পর এই চাঁদাবাজির সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসবে, আর যদি না বেরিয়ে আসে তাহলে কিন্তু তাদেরই পরিণতি ভোগ করতে হবে। কারণ হলো ভোটের জনমিতি পাল্টে গেছে। আমরা সবাই জানি যে ভোটের জনমিতির আগের মতো নাই, যেখানে 48% মানুষ কোন জায়গায় ভোট দিবে বলছে না। এটা খুব অ্যালার্মিং রাজনৈতিক দলগুলোর জন্য। আমরা আশা করব রাজনৈতিক দলগুলো সেই জায়গা থেকে বেরিয়ে এসে ইতিবাচক চিন্তা করবে। আরমান হুসাইন এবং মুশাররফ ঠাকুর
আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।